এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। উত্তরটা শোনা হলো না। পেছন থেকে তৌসিফ ওর ফোনটা নিয়ে কেটে দিল। তাকালো পোষের দিকে। মেয়েটার চোখের ভাষা ও বুঝে না, মাঝে মধ্যে বুঝে, তবে আবার মনে হয় না বুঝে না। এতটুকু একটা মেয়ে 4 দিনের ব্যবধানে কেমন মূর্ছা গেল। তৌসিফ সাধারণভাবেই বলল, এতদিন পর বাসার কথা মনে পড়লো? না, হেমু ভাই কল দিয়েছিল। ও, তোমার সাথে কিছু কথা ছিল পোশরাত। এখন বাইরে যাচ্ছি, রাতে কথা হবে। তোমার কিছু প্রশ্নের উত্তর পাবে রাতে। ওর মাথায় হাত দিয়ে চলে গেল তৌসিফ। বারান্দায় দাঁড়িয়ে তৌসিফের গাড়িটা যেতে দেখে দীর্ঘশ্বাস পেল পোষ। রুমে এসে ওনাটা মাথায় দিয়ে পা বাড়ায় বাইরের দিকে। দরজার কাছে যেতেই মিনু বলে উঠল, কই যান ছোট ভাবি? পোষ তাকালো এক পলক। এমনি সময় হলে হয়তো দুটো কড়া কথা বলতো, তবে এখন কিছুই বলল না। গটগট পায়ে বেরিয়ে এলো সদর দরজার থেকে। মিনু পেছন থেকে ডাকলেও শুনল না। 3 তলা থেকে নেমে পোষ সোজা পুকুর পাড়ে এলো। আদিত্যর কাছে মাপ চাইতে হবে তার। কোনো বাবাই চাইবে না তার ছেলের বিয়ে কোনো জাত সন্তানের সাথে হোক। তেমনি ভাবে হয়তো তৌফিক তালুকদারও চায়নি। এটাই তো স্বাভাবিক। জীবনের সবচেয়ে বড় সত্যি কিনা পোষ জানে না। তবে 2-3 দিন পূর্বে যখন তৌসিফ ওর বড় ভাইয়ের সাথে কথা বলছিল, তখন পৌষের কানে শুধু একটা কথাই ঢুকেছিল, যা তৌফিক তালুকদার বলেছিল চিৎকার করে, আমার ছেলের সাথে জারজ কারো সম্পর্ক করুক তা কোনোদিন আমি মেনে নিতাম না। ব্যাস, পৌষ সেদিন একটা উত্তর পেয়ে গিয়েছিল। এটাই একমাত্র কারণ যার দরুন তৌফিক তালুকদার ছেলেকে সরিয়েছিলেন পৌষের থেকে। কিন্তু কেন তৌসিফের সাথে তার বিয়ে হলো ওটা পৌষ জানে না। তবে ও ধরে নিয়েছে যেহেতু ও জারজ সন্তান, আর তৌসিফেরও বউ ভেগে গিয়েছে। এছাড়াও তৌসিফের চরিত্র ঠিক নেই, সেই সুবাদে হয়তো জারজ পৌষের সাথে চরিত্রহীন পুরুষ তৌসিফের বিয়ে হলো। হঠাৎ কানে কিছু কথা আসতেই স্তম্ভিত ফিরে পায় পৌষ। কখন যে ভাবনা ডুবেছিল খেয়ালই নেই। আদিত্য হেসে হেসে ফোনে কথা বলছে কারোর সাথে। আরে না, কি যে বলিস, এই মাস পরই চলে যাচ্ছি দেশের বাইরে। প্রেম করার সময় নেই। এতদিন টাইম পাস করেছি অনেক। তোদের চক্করে পড়ে বেড ধরে অনেকটা সময় অপচয় করেছি। নাও ইটস টাইম টু রিল্যাক্স। দেশি মেয়ে দিয়ে আমার পোষাবে না ডুড। আই ওয়ান্ট এ ইউ নো। আর কিছু শোনার অপেক্ষা করলো না পৌষ। ধীরে ধীরে পা ফেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ও যেতেই কান থেকে ফোনটা সরল আদিত্য। পুকুরের পানিতে এতক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছিল পুষির অবয়ব, যা ধীরে ধীরে নাই হয়ে গেল। আদিত্যর বা চোখ দিয়ে আচমকা এক ফোঁটা গরম তরল পড়ল। গাল বেয়ে না পড়ে তার টুপ করে পড়ল পুকুরের পানিতে। এত মিষ্টি পানির মধ্যে মিলে নিজের অস্তিত্ব হারালো সেই নোনা পানি। ঠিক যেমন ভাবে সম্পর্কের বেড়া জালে নিজেকে হারালো আদিত্য। চলমান গাড়িতে বসে মুচকি হাসলো তৌসিফ। জীবনে এক ভুল মানুষ কয়বার করে? একবারই তো। তাহলে তৌসিফ কেন দুবার করবে? নারা বালতলায় একবারই যায়। জবাবটা মনে পড়ল তৌসিফের। এর কারণটা অবশ্য আছে। বেলতলায় ন্যাড়া মাথায় একবার যাওয়ার পর তো আর ন্যাড়া বেঁচে থাকে না। দ্বিতীয়বার যাওয়ার সুযোগটা কোথায়? কিন্তু তৌসিফের তো সুযোগ আছে, সে কেন কাজে লাগাবে না? তাহলে সেই সুযোগটা? সিঁড়ি পেয়ে 3 তলায় উঠে ভেতরে ঢুকে পৌষ। এলোমেলো মস্তিষ্ক তো কাজ করে না আজ 2 দিন ধরে। যার বাবা মায়ের ঠিক নেই, সেই সব সন্তানের রাগ অভিমান মানায় না, তাই তো পৌষ কারো প্রতি কোনো রাগ রাখলো না মনে, পুষে রাখলো না কোনো অভিযোগ, ছেড়ে দিল ভাগ্যের উপর। ওকে ঢুকতে দেখে হেরে দুলে ওর সামনে এলো মিনো। বাদাম বুট চিবোতে চিবোতে রসি রসি বলল, কি গো ছোট ভাবি, তোমার মুখটা এমন দেখায় কেন? মামা বুঝি আজকাল আদর্শ কম দিচ্ছে? কি হলো তা বোঝা গেল না, তবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনো। পোষ ওর গালের ঠাঠি এক থাপড় মেরে হিসিয়ে বলল, কাজের মেয়ে যোগ্যতা বুঝে কথা বলবি। মুখ এত ছুটলে জিভা গোড়া থেকে উপড়ে ফেলবো। চিনিস নি এখনো পৌষকে? দরজা লাগিয়ে দেয় পোষ। রান্নাঘরে থাকা বিজলির মা মুখ টিপে হাসছেন। পাশের মেয়েটাকে বলেন,
এবার কোন নোংরা খেলার ইতি ঘটবে বলে মনে হচ্ছে? যোগ্য মেয়ে এসেছে বাড়িতে। মেয়েটা সায় জানালো। মিনুকে তা সহ্য হয় না, নিজে কাজের মেয়ে হয়েও ঢপ দেখায়, এমন যেন সে নিজেই মালিক। জীবন মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দেয়। ঠোকর খেতে খেতেই তো একদিন মানুষ বড় হয়, বুঝ আসে তার মাঝে। পৌষের আজ কেন জানি কান্না আসছে না। সে খুব করে চাইলো হাউ মাউ করে কান্না করতে, তবে হচ্ছে না, কান্না আসছেই না। চোখে জ্বালা ধর একদম, তবুও কান্না এলো না। এমনটা না আদিত্যকে সে অনেক বেশি ভালোবাসতো বা খুব গভীর কোনো সম্পর্ক ছিল তাদের মধ্যে। কথাটা হলো ফার্স্ট লাভ অফ টিনেজ। কিশোরীর প্রথম মন বিনিময় ঘটেছিল কোনো রূপস্পর্শ ছাড়া, এক সম্পর্ক যার কোনো মারপ্যাচ পোষ পুছেনি। মনের উপর জোর চলে না, কখনোই না। যদিও ততটা গভীর সম্পর্ক হতো তাহলে হয়তো পোষ কোনোদিন বিয়েতে মত দিতেই পারত না। পছন্দ ছিল দুজন দুজনকে, সেদিন আবেগ সামলাতে পারেনি পোষ। তাই তো আদিত্য যখন আলিঙ্গন করলো তখন বেহাইয়া তার হাত দুটো হঠাৎ আদিত্যর পিঠ ছুঁয়ে দেয়। কোনরূপ কামনায় পড়ে পোষ হাত বাড়ায়নি। আদিত্য তার ভালো বন্ধু ছিল প্রথম, পরেই না সম্পর্ক একটু বাড়লো, যা পোষ তৌসিফের নামে কবুল পড়ে নিজ পায়ে পিষ্ট করেছে। আজ আদিত্য সত্যি জানতে পেরে কেন জানি খারাপ লাগলো না, শুধু মনে হলো যা হলো ভালোই হলো। একজন জারদ সন্তান থেকে বেঁচে গেল আদিত্য। ওর দেয়া ধোকা পৌষের মনে নিতে একটু খারাপ লাগেনি। অভিমানে বুকটা ফেটে গেলেও নিজেকে বুঝতে পোষ জারজদের অভিমান মানায় না। তারা শুধু খেলায় খেলায় মানুষের প্রয়োজন মেটায়। কি মনে করে আলমারি খুলে পোষ তৌসিফ তার বইয়ের জন্য অসংখ্য দামি কাপড়ে আলমারি পড়েছে। বেছে বেছে ফিনফিনে একটা পাতলা শাড়ি টেনে বের করে। আজ পোষ সাজবে, নিজেকে সাজাবে তৌসিফের জন্য। আদিত্যর সাথে তার শেষ সম্পর্কটুকু ছিল ক্ষমা চাওয়া, আর প্রয়োজনীয়তা অনুভব করছে না পোষ। বন্ধুদের সাথে বেড ধরে যেহেতু আদিত্য এসে পড়েছে, তাহলে কেন পোষ মাপ চাইবে? লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পোষ। সাদার মাঝে লাল রঙা শাড়িটা অদক্ষ হাতে পরলেও একা অবশ্য পরলো না, ফোনের সাহায্যে প্রয়োজন হলো। ঠিক মাঝ বরাবর সিঁথি কেটে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগালো। বলা হয় পুরুষ নাকি নারীর লাল রঙা ঠোঁট দেখে সবার আগে আকর্ষণ বোধ করে। আয়নায় নিজেকে দেখে চমকালো বটে। তার এহেন রূপ নিজের কাছে অচেনা। কখনো এই রূপে নিজেকে আবিষ্কার করা হয়নি তার। অপেক্ষার প্রহর শেষ করে তৌসিফ ফিরল রাত 12টা নাগাদ। মিনু ঘুমিয়ে যাওয়াতে তেমন তাণ্ডব ঘটল না। না হয় চর মারার মাসুল সে পোষকে গোনাত। অন্ধকার রুমে ঢুকে তৌসিফ ভাবলো পোষ হয়তো ঘুম, তাই হাত ঘড়ি খুলে সোজা ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে পোষকে খেতে আসতে বলবে, যেই না লাইট অন করলো অমনি চমকালো ও খাটে পা ঝুলিয়ে বসে আছে এক অপসরে। তৌসিফের বুকে দুটো ধাক্কা লাগলো। পোষের এহেন রূপ তার দেখা হয়নি। বিবাহের রাতেও মেয়েটাকে অত সুন্দর লাগেনি। চোখ বুজে নিজের প্রথম নারীটির চেহারা মনে করতে চাইল তৌসিফ, পারল না কোনোভাবেই। তার চেহারাটা কল্পনা এলো না। তার ওই ফর্সা মুখটা আজ পৌষের শ্যামরঙা মুখের সামনে হার মানল। বড্ড অসহায় অনুভব করে তৌসিফ ফাঁকা ঢোক গেলে পৌষের সামনে দাঁড়িয়ে ডাকে, পোষরাত। জি। আজকাল মেয়েটা এক ডাকে উত্তর দেয়। তৌসিফ 2 আঙ্গুল পৌষের চিবুকে ছুঁয়ে দিয়ে ওর মুখটা তুলে চেহারাটা দেখি বলল, মাশাআল্লাহ। পোষ জানে না, তবে কেন যেন মৃদু লজ্জায় সে ভর করেছে তার মাঝে। তৌসিফ এবার ওর মাথায় হাত রেখে বলল, এভাবে শাড়ি পরলে যে আজ ভালো হয়নি। প্রশ্নের উত্তর প্রশ্ন পাওয়া তৌসিফের পছন্দ নয়, তবে আজ খারাপ লাগলো না। পৌষের পাশে বসে হাতটা ধরে বলল, অনেক ভালো হয়েছে পোষরাত, তোমাকে সাদা এক পরী দেখাচ্ছে। মাথা নামিয়ে নেয় পোষ। তৌসিফ ওর হাতের ভাঁজে নিজের হাত রেখে মোহনীয় কণ্ঠে বলল, আই ক্যান রিড ইউর আইস পোষরাত, এম আই থিঙ্কিং রাইট? পোষ মাথা ঝাঁকালো। তৌসিফের বুঝতে মিনিটও লাগেনি পোষ খেয়ে যায়। তার চোখের চাউনিতে সবটা স্পষ্ট। তৌসিফ ধীরে ধীরে ওর কোমরের দিকে হাত রাখতে মুচড়ে ওঠে পোষ। তৌসিফ আরেক হাত ওর বুকের দিকে রেখে মুখটা একদম
সামনে এনে ফিসফিস করে বলল, আই এম সরি ফর দ্যাট জান, তো আই ওয়াজ নট রং। পৌষের দেহে কাঁপুন ধরল। তৌসিফের ঘ্রাণ ওর নাসারন্ধে ধাক্কা খাচ্ছে। তৌসিফ পুনরায় ওর কানের কাছে মুখ নিয়ে বলল, জীবনে প্রথম কারোর কাছে মাপ চেয়েছি পোশরাত। আমাকে মাফ করে দিন। দিলাম। বলেই তৌসিফ ওর মাথায় চুলে চুমু খায়। সম্মুখে বসে থেকে এক গোছা চুল সামনে এনে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে বলে, আজ ঘ্রাণটা আরো সুন্দর পোশরাত। কচরা পুলে ওকে কোলে তুলে তৌসিফ। সারা রুমে তখন জ্বলছে গোল্ডেন রঙের বাতিটা, যা পৌষের কাছে 440 ভোল্টের লাইট। পৌষকে কোলে তুলে একদম বারান্দায় এসে নামালো তৌসিফ। পৌষ চমকালো। জীবনের কাছে এসে এই বয়সে অনেক বড় হারাটা ও হেরেছে। নিজের হেরে যাওয়া মানতে না পারা মেয়েটা চেয়েছিল নিজের সবটা শেষ করতে, তৌসিফের কাছে নিজেকে বিলিয়ে দিতে। কিন্তু তৌসিফ তো তা করেনি। সে সোজা ওকে কোলে তুলে বারান্দায় নিয়ে এসে বসিয়েছে। পোষ মনু রইল। তৌসিফ তাকালো বাইরের আকাশে। আজ চাঁদের দেখানি। মেঘের আড়ালে সে খাপটি মেরে বসে আছে। মেঘের আনাগোনাও আজ বেশি। এই দিক ওই দিক ছোটাছুটি করছে ওরা। তৌসিফের মনে পড়ল কোনো এক সময় এই বারান্দায় রাত্রি বিলাস করতো তারা, রাতের পর রাত পাগল করা প্রেমিকের ন্যায়। তৌসিফ তাকিয়ে থাকতো এক নারীর মুখের দিকে। তার কোলে মাথা রেখে শুনতো সকল অহেতুক অযৌক্তিক কথা। সেই অযৌক্তিক কথাগুলোই তৌসিফের মন ভোলাতো। সারাদিনের খাটুনির সমাপ্তি ঘটাতো। নরম তুলতুলে হাতটা নিজের হাতে ধরে বুকে রাখত। চোখ জুড়াতো, সময় যায় অথচ প্রাণ জুড়াতো না। আজও সময়টা এক, তৌসিফ এক, পাশে নারীটি ভিন্ন। এতটুকু ফারাকের কারণে আজ তৌসিফের মন টানল না সেই দিনের মতো। তবুও কোথায় যেন সূক্ষ্ম এক আকাঙ্ক্ষা জাগল। পৌষকে নিয়ে এই রাত্রিবিলাসের আকাঙ্ক্ষা। সুদূর আকাশ থেকে চোখ সরিয়েও তাকালো পৌষের দিকে। ছটফট করা পৌষ আজ শান্ত বটে। একজন চঞ্চলা প্রাণকে যদি থামাতে চাও, তবে শুধু তার দুর্বল দিকে দুটো টোকা মারো, সে আপনা আপনি থমকে যাবে। পৌষের ক্ষেত্রে তাই হলো। প্রশ্ন যখন নিজের অস্তিত্বের উপর, তখন মানুষ তো থম ধরবেই। সেখানে পৌষ অতি আবেগী একটা মেয়ে, যা তৌসিফ বুঝেছে। ধীর সুস্থে পৌষের পাশে বসেও এমনই সময় হলে মেয়েটা সরে যেত। তৌসিফ জানে আজ না সরার কারণটাও তার জানা। তৌসিফ কণ্ঠ খাদে নামিয়ে বললাম, বলেছিলাম কিছু প্রশ্নের উত্তর দিব। নিজেকে তো দিয়ে দিলাম আপনাকে। ভোগ করুন, অতঃপর মুক্ত করুন আমাকে। ভোগ করুন শব্দটা শুনে তৌসিফের রুচিতে বাঁধলো। আর মুক্ত ও করবে পৌষকে মুক্ত? ইহকালেও এটা সম্ভব না। পৌষকে নিজের দিকে ঘুরিয়ে ধারালো কণ্ঠে বলা, ভোগ? হ্যাঁ ভোগ। আপনারা এটা বাদে আর কি পারেন? ভোগ করার হলে প্রথম রাতেই তা করতাম। হাত পা বাঁধা ছিল না আমার, আর নাই আমার পুরুষত্বের কমতি আছে। তাহলে বসে আছেন কেন? যা করার করুন। আপনাদের নোংরামি থেকে আমাকে মুক্ত করুন। এক প্রকার চিৎকার করে বলল পৌষ। দাঁড়িয়ে গিয়ে বুক থেকে আঁচলটা সরিয়ে বলা, আহ্বান করছি আপনাকে, আমাকে নোংরা করুন, মুক্তি দিন। আপনার মোহরানা লাগবে না আমার, আপনার ঘরেই রাখা আছে। দয়া করুন আমার প্রতি। তৌসিফ উঠে এলো, হাত বাড়ালো পৌষের দিকে। আঁচলটা টেনে ওর কাঁধে দিয়ে শান্ত স্বরে বলা, তোমার আহ্বান কবুল করলাম পোশরাত। একটু থেমে পৌষকে নিজের পাশে বসিয়ে বলল, তবে কথা দিচ্ছি কোনোদিন নোংরা করব না, ভালোবাসায় ভরিয়ে রাখবো। আমার ভালোবাসা পবিত্র হবে। পৌষ ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো পুনরায়, ধারালো কণ্ঠে বলা, হ্যাঁ পবিত্র? তাও আপনারা? জঘন্য থেকেও জঘন্য আপনারা। কি ভেবেছেন আদির ফোন আলাপ শুনে আমি ওই সব হাজিবাজি বিশ্বাস করব? এই আমাকে বোকা মনে হয়? মনে হয় আমি বোকা? পানিতে যদিও আমার ছায়া দেখতে পারে, তবে আমি কেন আপনার ছায়া দেখতে পারবো না? নিজের গাড়ি আগে পাঠিয়ে অন্য গাড়িতে আপনি গিয়েছেন।
ভেবেছেন আদিকে দিয়ে সব বলিয়ে আমাকে দূরে সরাবেন ওর থেকে? কি মিথ্যার, এই মিথ্যার কোনো প্রয়োজন ছিল না। জারজ হতে পারি, তবে দুশ্চরিত্রা না। এত কথা বলে দম ফুরিয়ে এলো পৌষের। তৌসিফ পকেট থেকে নিজের ফোনটা বের করে একটা ভিডিও প্লেয়ার অন করল, যাতে কিছুটা নেশার ঘড়ি আদিত্য নিজ মুখে স্বীকার করছে পোস্টকে বাজি ধরে কথা বলা শুরু করেছিল ও। কিছু মেসেজ দেখায় তৌসিফ, যা দেখে গা শিউরে ওঠে পৌষের। পোস্টকে বেড পর্যন্ত নেয়াই ছিল আদিত্য সহ ওর বন্ধুদের একমাত্র লক্ষণ। অবিশ্বাসের কিছু দেখল না পোষ। এই ভিডিও না হলেও 2 মাসের আগের কোনো এক জাহাজের মধ্যে নেশায় বুধ হওয়া আদিত্য। তৌসিফ ফোনটা সরিয়ে বলল, মাত্র 1 ঘন্টা পোশরাত, 1 ঘন্টা লেগেছে এগুলো কালেক্ট করতে। পৌষের মুখে কথা রইল না। তৌসিফ এখানে অর্ধেক সত্যি বলল। আদিত্য 2 মাস আগে পর্যন্ত পৌষকে খারাপ নজরে দেখল। ধীরে ধীরে সে অনেকটা দুর্বল ছিল পৌষের প্রতি। বাবা মায়ের ছেড়ে দেওয়া এক গরু হলো আদিত্য, যে যেখানেই ঘাস দেখে সেখানেই মুখ দেয়। আদিত্যর গার্লফ্রেন্ড সংখ্যা অসংখ্য। হয়তো এইসবে সে পৌষকে পছন্দ করা শুরু করেছিল, যা প্রকাশ হওয়ার আগেই ধ্বংস হয়ে গেল। তৌসিফ পৌষের হাতটা ধরল শক্ত করে, অতি ঠান্ডা গলায় বলল, বিয়ের আগে আমি জানতাম না তুমি কোনোভাবে আদিত্যর সাথে জড়িত। তাহলে আজীবন একা থাকলেও তোমাকে বিয়ে করতাম না। আর রইল মুক্তি, তা ইহকালে হচ্ছে না পোশরাত। বিয়ে যেহেতু করেছি ছাড়বো না। ভাবছো তোমাকেই কেন বিয়ে করলাম? এর উত্তর অনেক। তুমি নিজেকে জারজ বলো আর যাই বলো না কেন, তুমি এই তালুকদার বাড়ির সাথে জড়িত। আমার সূত্রে না, বরং ভিন্নভাবে। শুধু জেনে রাখো, তোমাকে নদীতে যাতে না ভাসতে হয়, তাই তোমাকে এখানে আনা হয়েছে। বড় ভাই না করেছিল, মেজো ভাইও ততটা রাজি ছিল না। কিন্তু জানো, ছোট ছিলাম বলে বাবা আমাকে সব বলতো, কারণ জানি না আমার আব্বার কথা রাখতেই তুমি এখানে। তৌসিফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল পোষ। ওর গলাটা এবার ভাঙা শোনালো, দয়া করে বলবেন, আমি কি কারো পাপ নাকি কারো করা পূর্ণ? নিজের মাকে দেখেছো? পোষ মাথা নাড়ে। তৌসিফ পুনরায় জিজ্ঞেস করে, দেখবে? হ্যাঁ বোধক। মাথা নাড়তে তৌসিফ পকেট থেকে একটা সাদা কালো ছবি দেখালো। চিকন গড়নের 2 বেনি করা কোনো এক যুবতীর ছবি, অসম্ভব সুন্দর। তবে পোষের চেহারা ওর বাবার মতো। ও দেখেছে ওর বাবার ছবি। টলমল চোখে দেখতে তৌসিফ বলল, তোমার চোখ দুটো তোমার মায়ের মতো। আরেকটা রিজন বলবো তোমাকে বিয়ে করার। পোষ ওর মায়ের ছবি দেখতে দেখতেই বলল, প্রথম বিয়ে প্রেম করে করেছিলাম। বউ আমাকে ঘোল খাইয়ে পালিয়ে গেল। আমার প্রেমের সুধা তার পোষায়নি, তাই এবার আব্বার করা পছন্দে বিয়ে করলাম। দেখি আমার প্রেমের সুধা তোমায় পোষায় কিনা। আপনার আব্বা মারা গিয়েছে বহু বছর আগে। হ্যাঁ, তার আগেই তোমাকে বিয়ে করার কথা বলেছিল আমায়, যেহেতু আমি ছোট ছিলাম ছেলেদের মাঝে। ফাজলামি করেন? আমি তখন ক্লাস 2তে পড়তাম, হেমু ভাই বলেছিল। বয়সে তুমি আমার অনেক ছোট পোশরাত, তাই চাইনি তোমাকে বিয়ে করতে। তবে ওই যে বলে বুড়ো বয়সে ভিমরি, ওটাই বোধহয় হলো। পোষ ঘুরে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল, অবশ্যই, কেন নয়? নিজের চরিত্রহীন ছেলের জন্য জারজ ধরে আনতে চেয়েছিলেন তিনি, চমৎকার ব্যাপার। হাঁক পাড়িতে এক প্রকার কলহ সৃষ্টি হয়ে গেল। টেবিলে থাকা পানির জগটা ভেঙে চুর মার হয়ে ফ্লোরে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হেমন্তর হাত থেকে টুপটাপ ফোটায় ফোটায় রক্ত পড়ছে। পাশে দাঁড়িয়ে সেটা দেখে পিহা হিচকি তুলে কাঁদছে। চাইলেও হেমন্তর কাছে গিয়ে বলতে পারছে না হাতটা ব্যান্ডেজ করাতে। এই মুহূর্তে ওর ধারে কাছে যাওয়াটাও ওর সাহসের ব্যাপার স্যাপার। ইনিমিনি গলা ফাটিয়ে কাঁদছিল বিধায় ওদের মা দুটোকে ধরে রুমে নিয়ে গিয়েছে। এখনও ওখান থেকে সমান তালে কান্নার শব্দ আসছে। রাগে ফুঁসতে থাকা হেমন্ত বাবার দিকে তাকে গমগমে গলায় বলল। উনি খুশি? দ্বিগুণ খেপে গিয়ে বলেন, বাড়াবাড়ি করছিস হেমু। 100 বার করব, 1000 বার করব। বোন ও আমার, সত্যিটা ওকে আগে বললে ও যখন ভাঙতো তখন সেই ভাঙা পোষ সামলাতে আমরা থাকতাম ওর কাছে। অথচ ওকে এমন সময় জানানো হলো যে যখন ও নিজেই অর্ধেক ভাঙা ছিল। কেমন চাচা আপনি বাবা? আজ নিজের মেয়ে হলে পারতেন
এই আপনি না ওকে বুকে বুকে রাখতেন, আপনার এই বুক কাঁপলো না? কেমন পাশান আপনি বাবা। বাবার থেকে দ্বিগুণ চিৎকার করে বলে উঠল হেমন্ত। ওখানে না দাঁড়িয়ে হনন করে ছাদে চলে গেল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সুদূর প্রসারী অতলে হারিয়ে গেল হেমন্ত। কাটা হাতে পকেট থেকে একটা সিগারেট বের করে কোনো মতে ঠোঁটে গুজে দিল। এদিক ওদিক পকেটে হাতালো, লাইটারটা নেই। বিরক্তিতে শব্দ করে রক্ত মাখা হাতটা ঝাড়া দিতে দেখলো গুটি গুটি পায়ে অন্ধকার ঠেলে কেউ এদিকেই আসছে। আকার তত বড় না, ছোট্টখাটো একটা দেহ। ধীরে ধীরে চোখের সামনে আসতে হেমন্তর হাতে দৌড়ে ধীরে ম্যাচ দিয়ে পিহা পড়ল। লাইটার পাইনি হেমো ভাই। হেমন্ত ম্যাচ নিল, সিগারেট ধরালো না, শুধু বল, পিহা কোনো বোন ভাইকে সিগারেট খেতে ম্যাচ এনে দেয়? পৌষের আত্মা তোর মাঝে এলো কিভাবে? কথা বললো না এই বিষয়ে। হেমন্তর হাতটা ধরে বলা, ব্যান্ডেজ করে দেই হেমো ভাই। দে। অদক্ষ হাতে স্যাবলন দিয়ে মুছে গজ পেঁচিয়ে দিল পিহা। হেমন্ত সেটার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলা, তোর পোষ আপা থেকে অন্তত ব্যান্ডেজ পেঁচানো শিখতি। মানুষ ভালোটা শিখে, অথচ তুই শিখলি খারাপটা। জানেন মা বলেছে পোষাপা নাকি আর আসবে না। সত্যি বলেছে। জ্যৈষ্ঠ আর চৈত্র ভাই রাতে এখন বাসায় আলুর দম আনে না, বলেছে পোষাপা না আসলে আর কোনোদিন খাবে না ওগুলো। তাহলে খাওয়া ভুলে যা। ইনিমিনি দুধ খেতে চায় না হেমো ভাই। এটা ওদের মা দেখবে। হেমো ভাইও আগের মতো আমাদের আদর করে না। এটা তাকে গিয়ে বল। কোথায় সে? হেমন্তর হঠাৎই টনক নড়ল। আসলে কি তাই? ও তো একদিন ওদের কাছে টেনেছিল পৌষ যাওয়ার পর, আর একদিনও ভাই বোনগুলোকে বুকে টানা হয়নি। আচমকায় যেন ওর বুকে চাপ লাগলো। পিহার দিকে তাকিয়ে বলা, তোর নিজের জন্য কোনো অভিযোগ নেই? মাথা নাড়ে পিহা বলে, আমাকে পোষাপা এনে দিলেই হবে। আমি শুনেছি পোষাপার জামাই খারাপ লোক। কে বলেছে তোকে? স্কুলে গেলাম তখন রজনীর মা বলেছে, সাথে এটাও বলেছে আমি যাতে কখনো ওনার সামনে না যাই। ধপ করে উঠল হেমন্তর বুকটা। ওর ছোট ভাই বোনগুলোকে ওর নিজেরই বোঝানো উচিত ছিল। আজ বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছে ওটা নিয়েই। তৌসিফ মানুষটা আদৌ কতটা ভালো বা খারাপ তা কেউ জানে না। সকাল সকাল মিনুর চিল্লা চিল্লিতে ঘুম ভাঙে পৌষের। পাশে তাকিয়ে দেখলো তৌসিফ নেই। গত রাতে পৌষ এই রুমে ঘুমিয়েছিল। বিরক্ত হয়ে উঠে মাথা ধরে রাগে তাতে চেপে পড়ল। এই মিনুর বাচ্চাকে আজ এমন শিক্ষা দিব, সকালে ওর চিল্লা চিল্লি বের করবো। আজ পৌষ বিছানা ছাড়বে তার আগেই তৌসিফ রুমে ঢুকলো। পৌষকে বিছানায় থাকতে দেখে বলল, গুড মর্নিং। পৌষ কিছুটা খিকিয়ে উঠল। কাজের লোক সকাল সকাল এভাবে চিল্লা চিল্লি করে ঘুম ভাঙাবে আর মনি বেশে বলবে গুড মর্নিং। ওয়াও নাইস। তৌসিফ গায়ে থাকা জিমের জ্যাকেটটা খুলতে খুলতে বলল, কে চিল্লিয়েছে? তারপর মিনু। ও আচ্ছা, তুমি নাকি ওকে কাল মেরেছো? কথাটা বলতে দেরি দুই লাফে বিছানা ছাড়তে পৌষ দেরি হলো না। তৌসিফের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, বাহ বাহ, আপনার কান ভরে দিয়েছে। মানে? ওই সেরি ক্যান বিচার দেবে আমার নামে? হ্যাঁ, কে হয় ও? 100 বার মারবো, থাপড়ে ওর চাপা ভেঙে দিব। আমাকে পার্সোনাল কথা জিজ্ঞেস করে, হ্যাঁ? আর একবার যদি ও আমাকে খোঁচায়, ওর মাথার ওই লাল নীল চুল টেনে ছিঁড়ে শাক রেঁধে আপনাকে খাওয়াই দিব আমি। নিশ্চিত আপনার বুকে পড়ে পড়ে বিচার দিয়েছে শালি। রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল পৌষ। তৌসিফ হতভম্ব ভাব কাটাতে পারছে না। মিনু সকালে কেঁদে কেটে ওকে বিচার দেওয়ার পর মিনুকে হাতে 2000 দিয়ে তৌসিফ চলে গিয়েছিল। ও তো এমনিতেই পৌষকে জিজ্ঞেস করেছিল তাতে যে মেয়ে রেগে বোম, শেষে কি গালিটাই না দিল। তৌসিফের ভাবনার মাঝে মিনুর চুল ছিঁড়তে রাগে ফোঁস ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল পৌষ। তৌসিফ ওকে ধরতে ধরতে পৌষ হাত ছাড়া। যেই না মিনুকে ধরবে অমনি দরজা দিয়ে সোহা ঢুকতে ঢুকতেই দেখে মিনু চিৎকার করে লাফিয়ে উঠে ডাকল, আপা আপা, আমার আপা এসেছে, মামা দেখে যান, আপা এসেছে। সোহা ভেতরে ঢুকেই মিনুকে জড়িয়ে ধরে। পৌষের দিকে তাকিয়ে পড়ে, এই মেয়েটাকে আর এমন বেহাল দশা কেন? পৌষ খিটমিটিয়ে উঠল। নিজের দিকে তাকিয়ে দেখলো আসলে বড্ড এলোমেলো হয়ে আছে ও। রাতে ঘুমালে দিন দুনিয়া হুঁশ ওর থাকে না। মাঝে মধ্যে তো সকালে নিজেকে আয়নায় দেখলে গুলিস্তানের ফুটপাতে বসা গাঁজাখোর মনে হয়।
গটগট পায়ে তাড়াতাড়ি করে রুমে ঢুকতে গিয়েও তৌসিফের বুকের সাথে সজোরে ধাক্কা খেল পোষ। একদম নাক বরাবর গিয়ে লেগেছে তৌসিফের বুকে। ধাক্কাটাও কমজোরি লাগেনি, একদম যাহাকে বলে জোর কা ঝটকা জোর সে লাগা। পোষ পড়তে পড়তে দরজা ধরে দাঁড়িয়ে গেল। তৌসিফ অবশ্য ধরা বা ছোঁয়ার সুযোগ পায়নি। শটান হয়ে একদম সিনা টান টান করে দাঁড়ালো পোষ। গলায় একবার খপ করে শব্দ করে পরিষ্কার করলাম। ঘুম ভাঙা মুখ আর অসংলগ্ন পরিস্থিতি সব মিলিয়ে নাস্তানাবুদ পোষ, অথচ রাগিনী রাগ নাগের টগায়। নাকের পাটা ফুলিয়ে অগ্রসর হলো তৌসিফের দিকে। সকাল সকাল উড়নচণ্ডী বইয়ের এহেন হাবভাব দেখে তৌসিফ কিছুটা বিব্রত। ভাবা যায় তৌসিফ তালুকদার বিব্রত। পোষ দাঁত খিটমিট করলো। ঠিক টক খাওয়া দাঁত যেমন লাগে ঠিক তেমন ভাবে তৌসিফের একদম 2 ইঞ্চি দূরে থেকে ঘাড়টা উঁচু করে চিপিয়ে চিপিয়ে প্রশ্ন করে, কে কই যাওয়া হচ্ছে সকাল সকাল? তৌসিফ যেন এই প্রথম অধিকার বোধ দেখতে পেল, তবে ও জানে পোষ রাগী এসব জিজ্ঞেস করছে। সকালে মিনুর ব্যাপারটা নিয়ে এখনো খচমচ করছে ও। তৌসিফ বেশ শান্ত স্বরে বলল, সোহা এসেছে। বাকিটা বলার আগে পেছনে সোহা এসে হাজির হলো হাসি মুখে। কেমন আছে জিজ্ঞেস করে রুমে ঢুকতে নিতেই পোষ দরজা অর্ধেক ভিড়িয়ে দিয়ে দাঁড়িয়ে রইল। মিকি হিসি পড়লাম, সরি, আসলে আমাদের রুমে প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। আপনি যেতে পারেন এখন। সকাল সকাল আমি রোম্যান্টিক মুডে আছি। বাই। বলে থারাম করে দরজাটা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকালো দুজন। সোহার মনে হলো ওর মুখটাতে কেউ বুঝি জামা ঘষে দিল। এইদিকে তৌসিফ হতভম্ব ভাব ধরে দাঁড়িয়ে আছে। পৌষের মতো একটা ধুরন্ধর মেয়ে ঠিক কতটা রাগ থেকে এইসব কথা বলে, অবশ্য বলাটাও স্বাভাবিক। হঠাৎই তৌসিফের মাথায় দুষ্টুমি চাপল। পায়ে থাকা স্যান্ডেলে চপচপ আওয়াজ তুলে সামনে যেতে নিলেই তৌসিফ ওর হাতটা টেনে তোল। চো মেরে হাত ছাড়িয়ে নিল পোষ। রাগে কাঁপতে কাঁপতে বলল, আহা, কষ্ট হচ্ছে? সোহা ডার্লিংকে আসতে দিলাম না দেখে। হোয়াট রাবিশ পোশরাত। আই খবরদার, আমাকে রাবিশ বলবেন না। ওই সেরি রাবিশ, ওর বোন রাবিশ। পোশরাত আস্তে কথা বলো, আমার সাথে একদম উঁচু গলা চলবে না। না জেনে না বুঝে কি শুরু করলে সকাল সকাল? বেশ ঠান্ডা গলাই বলল তৌসিফ। একটু দমে গেল, নিবল না পোষ। ঠিক রবি সিমের মতো জ্বলে উঠল আপন শক্তিতে। পৌষের হঠাৎ মনে হলো গত মাসে তার ফোন থেকে গ্রামীণ সিম 23 টাকা কেটে নিয়েছে। কারণ নেই কোনো, মানে হুদাই কল সেন্টারে কল দিয়ে উড়া ধুরা ছেড়েছে পোষ রাত। যদিও এতে করে কোনো লাভ হয়নি, তবে কথা হলো মনের শান্তি তো বড় শান্তি। নিজের গভীর চিন্তায় ফাটা পড়ল ওর যখন তৌসিফ বলল, ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে, বেরোতে হবে একটু পর। পোষ আর চোখে তাকিয়ে কটকট পায়ে চলে গেল। বাথরুমে ঢুকেই কিছুটা জোরেই বলল, আমি বুঝি না বড়লোক হয়েও মানুষের নজর কেন ছোট হয়? হলুদ বাতি কেন লাগাতে হবে? হ্যাঁ, সাদা লাইটের কি আকাল পড়লো? তৌসিফ শুনে কিছু বলল না। হুস করে শ্বাস ফেলে বের হলো দরজা খুলে। না জানি কি অপেক্ষা করছে সামনে, যদিও ততটা পরোয়া তৌসিফ করে না। ফোন হাতে নিয়ে রুম ছাড়তে দেখলো সোফায় সোহা মাথা নিচু করে বসে আছে। তার পাশে বসেই এটা ওটা বলছে, মিনো। আপা মন খারাপ করো না, তাকাও না আপা, কথা বলো। আচ্ছা রুমে চলো, কিছু খাবে নিয়ে আসি। সোহা উত্তর করলো না। তৌসিফ টেবিল থেকে আপেল নিয়ে তাতে কামড় বসালো। ওখানে থেকে একটু সামনে এসেই জিজ্ঞেস করলো, কেমন কাটলো ছুটি? ব্যাস, তৌসিফের গলা শুনেই মাথা তুলল সোহা। টলমলে চোখে তাকালো ওর দিকে। তৌসিফের হাবভাব একদম স্বাভাবিক। পোষ একটু আগে যে সোহাকে সাবান ছাড়া ধুয়ে দিল, তাতে যেন তৌসিফ দেখতেই পায়নি। সোহা কান্না আটকে কোনো মতে বলল, ভালো। বলতে বলতে কেঁদে ফেললো মেয়েটা। মিনু আপাকে জড়িয়ে ধরলো তৌসিফ। উঠে যেতে যেতে বলল, ও ছোট মানুষ, এত সব বুঝে না, ভুলে যাও। ফোনে কল আসতেই তৌসিফ ড্রয়িং রুম সংলগ্ন বড় বারান্দাটায় গেল। সকাল সকাল আজ মিষ্টি রোদ উঠেছে। মুখটা নরম তুলতুলে তাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো পোষ। একই তাওয়াল দিয়ে হাত মুছে এক পা সোফায় তুলে মুছে একইভাবে আরেক পা মুছলো। মোছামুছি শেষ হতেই ঢিল মেরে ছুঁড়ে মারল সোফায়। যেই না ঘুরে দাঁড়ালো অমনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর মাথা ঘুরে গেল। পোষের মনে হলো হিন্দি সিনেমার মিউজিক বাজছে ওর কানে। ধুম তা না 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 না।
সোহা ওদের বেড গোছাচ্ছে। এই মেয়ে এতটা বেহাইয়া কিভাবে হলো? পরক্ষণে ভাবলো যেই মেয়ে টাকা যেন নিজেকে বিলে দিতে পারে সেই মেয়ে বেহাইয়া না হলে আর কি হবে। তৌসিফের মতো চরিত্র ঠিক না থাকা পুরুষের জন্য একদম উত্তম হলো এই কাজের মেয়ে। পোস্ট শুনেছে তৌসিফ যেখানে যায় এই মেয়েকে সাথে করে নিয়ে যায়। সেবার নাকি এই কাজের মেয়ে নিয়েও ইন্ডিয়া ঘুরে এসেছে। ভাবতেই গা গুলিয়ে ওঠে পোষের। কোন নরকে এসে পড়ল। নিজের সাথে হেরে যাওয়া মানুষগুলো বিভিন্ন প্রকৃতির হয়। এরই মধ্যে পোষ হলো চঞ্চল প্রকৃতির। অতিরিক্ত কথা চঞ্চলতায় নিজে ব্যস্ত রাখে, সবটা ভুলে থাকতেছে, অথচ প্রতিটা জিনিস ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সোফায় ফেলা তাওয়ালটা হাতে তুলে বিছানা একদম সোহার হাতে ছুঁড়ে মেরে সোহা চমকে তাকাতে পোষ দাঁত বের করে হেসে বলে, আমাদের বেড গোছানোর প্রয়োজন নেই আপনার, অন্য কাজগুলো করবেন তাহলেই হলো। টাওয়ালটা ধুয়ে দিন। আর হ্যাঁ, বাথরুম রোজ ক্লিন করা হয়, এটা আজ না হয় আপনি করে ফেলুন, আজ যেহেতু করবেনই। অপমানী মুখ থমথমে হয়ে গেল সোহার। শ্যামলা চেহারা সেটা স্পষ্ট। পোষ পরক করলো না, কোনো দিক দিয়ে যায় না এই মেয়ের ফিনফিনে এক শরীর, একদম কাটকাট একটা মুখ, কোথায় রূপ কোথায় লাবণ্য। পৌষের বুঝে আসলো না তৌসিফ নষ্টমী তো চাইলে রূপবতীর সাথেও করতে পারে। ও করলো অতি সাধারণ চাষা মেয়ের সাথে, এর কারণ কি? অত শত আর ভাবলো না পোষ। সোহা তখনও ঠায় দাঁড়িয়ে। পোষ এবার জোরেই বলা, কি হলো যান এখন? এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সোহা। তৌসিফ ফোন কানে কথা বলছিল, কিন্তু সোহা গিয়ে দাঁড়ালো ঠিক ওর সামনে। টলমলে চোখ করে তাকিয়ে বলল মাত্র ওকে করা অপমানের কথা। আশ্চর্যের বিষয়ে তৌসিফ প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলা, ওকে ওর মতো থাকতে দাও।